দ্য ডিজিটাল যুগে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় আমি শেষ করে দিয়েছি। তো সেই চতুর্থ অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। সেই প্রশ্নগুলো তোমরা রেডি করো, সেই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন যাবে না। তৃতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন হয় না, কারণ সেখানে লজিকের নিয়মগুলো আছে, সেই নিয়মগুলোকে ভালো করে শিখতে হবে, ভিডিওগুলো ভালো করে বোঝো নিয়মগুলোকে, কারণ পরবর্তী কিন্তু নিরপেক্ষ ন্যায় অমাধ্যম অনুমান এই অধ্যায়গুলোতে তোমাদের কাজে আসতে চলেছে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। চতুর্থ অধ্যায়ের নাম ছিল আমাদের বচনের বিরোধিতা ও বিরোধানুমান। সেখান থেকে কী কী প্রশ্ন? প্রথম প্রশ্ন, বচন বিরোধিতা কাকে বলে? ছোটো ছোটো প্রশ্নগুলো করে দিয়েছি, কারণ এর আগের প্রশ্নগুলো তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, অনেকেই মেসেজ করে জানাচ্ছ, তাই আমি কী করলাম প্রশ্নগুলো পার্টিগুলো ছোটো করে দিলাম। বচন বিরোধিতা কাকে বলে এটা আসতে পারে, কারণ এই অধ্যায় থেকে তোমাদের মোট 4টি নাম্বার থাকবে। ঠিক আছে, বিরোধিতা পাঠ থেকে 2 নাম্বার, আর হচ্ছে বিরোধানুমান থেকে 2 নাম্বার। বচনের বিরোধিতার শর্তগুলো কী কী? 3টা শর্ত ছিল। বচন বিরোধিতা কয় প্রকার অথবা স্বাভাবিক বিরোধিতা কয় প্রকার ও তাদের নামগুলো উল্লেখ করো। একদম 4 প্রকার বিরোধিতা: বিপরীত, অধীন বিপরীত, অসম বিরুদ্ধ। তারপরে দেখো দুটি বচন কখন পরস্পর বিরোধী হয়, সেগুলো তোমাদের খুব সুন্দর করে বুঝিয়েছি। উদাহরণসহ বিভিন্ন প্রকার বচনের বিরোধিতা ব্যাখ্যা দাও, বা বিপরীত বিরোধিতা কাকে বলে, বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। এভাবে কিন্তু তোমাদের আসতে পারে বিভিন্ন প্রকার যে বচনের যে বিরোধিতাগুলো আছে, সে প্রত্যেকটা বিরোধিতা কিন্তু তোমাদের এভাবে প্রশ্ন হবে। ঠিক আছে, তারপরে দেখো বিপরীত বিরোধিতার বৈশিষ্ট্যগুলো লেখো। খুব সুন্দর সহজ প্রশ্ন একদম করেছি। অধীন বিরোধিতা অনুবিষমিতা কাকে বলে, একদম খুব সুন্দরভাবে করেছি। অধীন বিপরীত বিরোধিতার বৈশিষ্ট্য, বিরোধ বিরোধিতা কাকে বলে, বিরোধ বিরোধিতার বৈশিষ্ট্য। দেখো প্রত্যেকটা বিরোধিতা কাকে বলে, বৈশিষ্ট্য, উদাহরণ, এগুলো তোমাদের প্রশ্ন কিন্তু আলাদা আলাদা করে দিয়েছি। তাতে প্রশ্নের সংখ্যা বেশি হয়েছে, কিন্তু প্রশ্নগুলো একই। দেখো অসমবিরোধিতা কাকে বলে, উদাহরণ, অসমবিরোধিতার বৈশিষ্ট্য, অতিবর্তী অনুবর্তী কোন বিরোধিতাকে বলা হয়। ঠিক আছে, অসমবিরোধিতাকে বলা হয়। তবে অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার? ইনি 2 প্রকারকে স্বীকার করেন, 2 প্রকার অস্বীকার করেন। অ্যারিস্টটল কোন দুটি বিরোধিতার সম্বন্ধ স্বীকার করেন বা প্রকৃত বিরোধিতা বলে স্বীকার করেন? কোন দুটি বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা বলেছেন আর কোনগুলোকে বলেননি? তারপরে দেখো বিরোধিতার সাবেকীভাবে সাধারণ চতুষ্কোণ অঙ্কন করে 4 প্রকার বিরোধিতার নাম লেখো। ওই যে ছকটাকে এঁকে দেওয়া। ঠিক আছে, অ্যারিস্টটল মতে বিরোধী চতুষ্কোণটি আঁকো। অ্যারিস্টটলের যে বিরোধ চতুষ্কোণ, যে এইভাবে যে বিরোধ চতুষ্কোণটা ছিল একদিকে, সেটা আঁকা। তারপরে অ্যারিস্টটল বর্ণিত বিরোধিতার বর্গক্ষেত্রটি অঙ্কন করে বিভিন্ন বিরোধিতার নাম চিহ্নিত করো অথবা দিয়ে। এই প্রশ্নপত্রে এটা আসতে পারে। অসম বিরোধিতা কি প্রকৃত বিরোধিতা বলা যায়? অসম বিরোধিতাকে কি প্রকৃত বিরোধিতা বলা যায়? যুক্তিসহ ব্যাখ্যা করো। একইভাবে আসতে পারে, কোনো অসুবিধা নেই। অ্যারিস্টটল কোন কোন বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা হিসেবে অস্বীকার করেছেন এবং কেন? অথবা অ্যারিস্টটল কেন অধীন বিপরীত বিরোধিতাকে বা প্রকৃত বিরোধিতা বলেননি? অ্যারিস্টটল কেন অসম বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা বলেননি? দুটোই তোমাদের আসতে পারে প্রশ্নগুলো আলাদা আলাদাভাবে। দেখো একই প্রশ্ন অথবা দিয়ে আছে। বচনের বিরোধানুমান কাকে বলে? কোন কোন প্রকারের অনুমান? বিরোধানুমান কোন প্রকার অনুমান? বিরোধানুমান হচ্ছে অমাধ্যম অনুমান। মনে রাখবে, বিরোধানুমানকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? কেন বলা হয়? কারণ অমাধ্যম অনুমান বলতে কাকে বুঝি আমরা? অমাধ্যম যার হচ্ছে আশ্রয় বাক্য একটা, সিদ্ধান্ত একটা, এটা মনে রাখতে হবে। তারপর দেখো পরের প্রশ্ন, এগুলো স্ক্রিনশট করে নাও। পরপর বিরোধানুমান কত প্রকার? জানি আমরা, বিরোধিতা যত প্রকার এটা তত প্রকার। বিরোধানুমান, বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরুদ্ধ অসম, দেখো প্রত্যেকটাই উদাহরণ বৈশিষ্ট্য দেখো লেখা আছে। তাহলে এগুলো একই প্রশ্ন, এগুলো করতেই হবে। বিপরীত বিরোধানুমানের নিয়ম কি অথবা বিপরীত বিরোধানুমানের সত্য মিথ্যার নিয়ম কি, অধীন বিরোধের নিয়ম কি, বিরুদ্ধ বিরোধানুমানের নিয়ম কি, তারপর হচ্ছে অসম বিরোধানুমানের নিয়ম কি, বা অসম বিরোধের সত্যমূলের নিয়ম কি, একই প্রশ্ন এগুলো। বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি কী কী, সেগুলো জানতে হবে। উভয় বচন একই সঙ্গে সত্য নয়, একটি বচন এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম, অথবা বিরুদ্ধ বচনগুলি একসঙ্গে সত্য হয় না কেন? বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে একটি বচন সত্য হলে একটা কি যায়? মিথ্যা হয়। এগুলো কিন্তু আমরা নিয়মগুলো সুন্দর করে পড়েছি, সেগুলো দেখে নেবে। কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ, বচনটি অধীন বিপরীত বিরোধী, সুন্দর করে ছক থেকে। এটা কোথায় আছে? এটা আই বচনে আছে। আই বচনে অধীন বিপরীত বিরোধী বচন কি? ও বচনে যাবে, তাহলে এটা হবে কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ, যে এভাবে করতে হবে। তবে এরকম প্রশ্ন তোমাদের আসবে। তারপরে অসম বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ অনুবর্তী বচনটি সত্য হলে অতিবর্তী বচনটি কী হবে? অতিবর্তী কোন বচনগুলোকে বলা হয়? অতিবর্তী বলা হয়। সামান্য বচনগুলোই অনুবর্তী হচ্ছে, বিশেষ বচনগুলো। ঠিক আছে, এগুলো করে নিবে। এটা পারবে তোমরা, না পারলে অবশ্যই মেসেজ করবে, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে দেখো অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচন যদি সত্য হয়, তাহলে বিশেষ বচনটি কী হবে? নিয়মটাকে ডাইরেক্ট তুলে দিয়েছে প্রশ্নে। মানুষ অসৎ হতে পারে, অসম বিরোধী বচন, বিরোধী বচন নির্ণয় করো। খুব সুন্দর, মানুষ অসৎ হতে পারে, কোনো মানুষ হয় অসৎ, এটার অসম বিরোধী কী হবে? কোনো মানুষ হয় বলেছি আই বচনের অসম বিরোধী কি? এই বচন, তবে সকল মানুষ হয় অসৎ, এরকম হবে। তারপরে আই বচনের বিরোধী, আই বচনের অসম বিরোধী হচ্ছে এ, ঠিকই বলেছি। তারপর যে বিরোধী কি? আই বচন বিরোধী হচ্ছে ই, কোনো মানুষ নয় অসৎ, এরকমভাবে হবে। ঠিক আছে, তাহলে বিপরীত বিরোধী এদের মধ্যে পার্থক্য কোথায়? প্রত্যেকটা বিরোধিতার মধ্যে পার্থক্য আছে, কিছু সামান্য কিছু পার্থক্য, সেটা করতে হবে। বিপরীত বিরোধিতা ও বিরোধী বিরোধীর মধ্যে পার্থক্য দেখো, একইভাবে বাকি বিরোধিতাগুলোর পার্থক্য করতে হবে, পয়েন্ট দিয়ে করতে হবে। বিরোধিতা ও শব্দটি সংকীর্ণ ব্যাপক অর্থ কী কী, সেটা বুঝিয়ে দিচ্ছি প্রথম দিনই। বিরোধানুমানের 3টি বৈশিষ্ট্য লেখো, সেটাও প্রশ্ন হয়ে গেছে এর আগে।
সত্যমূল্য নির্ণয় করো, এটা কিন্তু তোমরা কি করবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এইভাবে কিন্তু তোমাদের আসবে VVI, ভালো করে বুঝে নাও, VVI ভালো করে বুঝে নাও, এইভাবে করতে হবে। এরকম করে লাইন তুলে দেবে, এই বাক্যটি সত্য, তাই এর বিরোধী বাক্যগুলো কী হবে, এর বিরোধী বাক্য কী হতে, সৈনিকরা সাহসী, সকল সৈনিক হয় সাহসী, এ বচন। এবার আমি বাকি বচনগুলো করবো AEIO, এবং তাদের মধ্যে বিরোধিতার কী সম্বন্ধ আছে সেটা লিখবো, লিখে সত্য মিথ্যা আমি লিখবো ওই যে ছকটার মাধ্যমে, যে ছকটা আমি শিখিয়েছি। ঠিক আছে, ওইভাবে করো, তাহলে হয়ে যাবে। স্ক্রিনশট নিয়ে নাও, ব্যাস তোমাদের এই চ্যাপ্টারের প্রশ্ন শেষ। তাহলে এই ছিল কিন্তু তোমাদের চতুর্থ অধ্যায়ের কিন্তু প্রশ্নপত্র। তোমরা খুব সুন্দরভাবে এটাকে তৈরি করো, খুব সুন্দরভাবে কিন্তু মানে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, তাহলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সেমিস্টারের আগে সমস্ত চ্যাপ্টারে তোমাদের ভিডিও কমপ্লিট হবে, প্রশ্ন কমপ্লিট হবে, তোমরা খুব ভালো পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবে, ভালো রাখবে, শেয়ার করবে।